সোনারপুর নামক একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট কুঠিরে বসবাস করত মীরা এবং সুমি, দুই বোন। খুব ছোটবেলাতেই তাদের বাবা মা দুজনেই মারা গিয়েছিল। তারপর থেকেই মীরা আর সুমি দুজনে একা হয়ে পড়ে। মীরা ছিল বড়, তাই সে অতি কষ্টে এবং যত্নে সুমিকে বড় করে তোলে। মীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করত। সেই সবজি বিক্রি করার টাকায় তারা তাদের সংসার চালাতো। সুমি, এই সুমি, আমি বাজার দিয়ে ঘুরে এলাম, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? মীরা ছিল অত্যন্ত সৎ এবং দয়ালু। সে সুমিকে খুব ভালোবাসতো। কি রে সুমি, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ, এখনো বাড়ির কত কাজ বাকি রয়েছে। যে আমার না টিভির পাতাটি শেষ হয়ে গেছে, তাই যদি তুমি আজকে কিনে দিতে খুব ভালো হতো। আর হ্যাঁ, আমার জন্য একটা কানের দুলও কিনে আনিস কিন্তু। তুই তো জানিস দিদি, আমার সাজতে কত ভালো লাগে। কিন্তু বোন, টিপের পাতাটা নয় আমি এনে দেব, কিন্তু কানের তো অনেক দাম। আর তাছাড়া তুই একটু বোঝ, বর্ষাকাল চলে এলো। বর্ষার জন্য যদি কিছু টাকা না জমায়, তাহলে তখন তো আমাদের না খেয়ে থাকতে হবে। দিদি, যখনই আমি তোমাকে কিছু না কিছু বলি, তখনই তুমি আমাকে অজুহাত দেখিয়ে দাও। বর্ষাকাল আসতে এখনো ঢের বাকি আছে, তাই আমার ঝুমকো চাই চাই। তুমি যদি আমাকে ঝুমকো না এনে দাও, তাহলে আমি আজকে সারা দিন খাবো না। মীরা তার বোনের এমন কথা শুনে একটু চিন্তিত হয়ে পড়ে। তাই সে ঠিক করে তাদের জমানো টাকা থেকে তার বোনের জন্য একটা ঝুমকো কিনে দেবে। আচ্ছা বেশ বেশ, এখন আর অত রাগ করতে হবে না, আমি কাল ঠিকই তোর জন্য একটা ঝুমকো কিনে নিয়ে আসবো। এবারে খুশি তো? সকালবেলা মীরা আবারও সবজির ঝুড়ি নিয়ে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ে। সবজি নেবে গো? তাজা তাজা ভালো ভালো সবজি আছে। সবজি 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 নিয়ে যাও। এইভাবে মীরা গ্রামের পর গ্রাম ঘুরে তার সমস্ত সবজি বিক্রি করে তার বোনের ঝুমকোর জন্য হাটের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কিন্তু পথে যেতে যেতে এক ভিখারিনী এসে দাঁড়ায় তার সামনে। মাগো, দুটো খেতে দে না, অনেক দিন কিছু খাইনি। মীরা অনেক চিন্তায় পড়ে যায়, তাই সে ভিখারিনীকে কিছু না বলেই চুপ করেছিল। কিরে মা, কথা বলছিস না কেন? দে না, দুটো খেতে দে। মীরা ভাবলো বোনের জন্য ঝুমকো কালও নিয়ে যেতে পারে, কিন্তু এই ভিখারিনীকে যদি দুটো খেতে না দেয়, তার অমঙ্গল হবে। তাই সে আর কিছু না ভেবেই তার কাছে যত টাকা ছিল সে ভিখারিনীকে দিয়ে দিল। সুমি ঝুমকো এবং টিপের অপেক্ষায় বারান্দায় বসেছিল। দিদি, দিদি, কি রে, আমার ঝুমকো আর টিপ এনেছিস? কই, দে দেখি কিরকম হয়েছে একটু দেখি। না রে বোন, ঝুমকো আর টিপ আমি আনতে পারিনি, তবে তুই শোন, আমি কালকে ঠিক এনে দেব। কি দিদি, তুমি আনতে পারোনি? কিন্তু তোমার তো সবজি সব বিক্রি হয়ে গেছে। বুঝেছি বুঝেছি, থাক থাক, তোমাকে আর কোনো বাহানা দিতে হবে না। আসলে তুমি আমার জন্য টিপ আর ঝুমকো আনতেই চাওনি। তা না হলে সব সবজি বিক্রি হয়ে যাওয়ার পরও আমার জন্য তুমি মীরার কোনো কথা না শুনে সেখান থেকে রেগে মেগে ঘরে চলে যায়। ভাবেই মীরা আর সুমি সুখে দুঃখে দিন কাটাচ্ছিল। দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। জানিস সুমি, আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন হবে। পরিবর্তন? দিদি, তুমি হাসালে আমাকে। দিদি, আমি এটুকু বলতে পারি, যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের আবার পরিবর্তন?
আমি বিশ্বাস করি না। এ কি বুড়িমা, তুমি কে? আর এত ঝড় বাদলে তুমি বাইরে কি করছিলে? কি তোমরা চিনবে না, কিন্তু আমি এই গ্রামেই থাকি। বাবারা, তোমরা সাবধানে থেকো। তোমাদের জীবনে এক বিশাল বড় পরীক্ষা আসতে চলেছে। পরীক্ষা? বুড়িমা, তুমি হাসালে। আমাদের জীবনের পরীক্ষা তুমি জানলে কি করে? না না বুড়িমা, তুমি বোনের কথায় কিছু মনে করো না। হ্যাঁ বুড়িমা, বোন তো ভুল কিছু বলছে না। দেখো বাবারা, তোমাদের ভালোর জন্যই বলছি। তোমাদের বিশ্বাস করতে হয় করো, আর না করতে হয় মরো। বুড়িমা এই কথা বলে সেখান থেকে রেগে মেগে চলে যায়। বুড়িমা, এখন যাবেন না, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু বুড়ি তাদের কোনো কথাই শুনল না। মীরা বুড়িমার কথা শুনে একটু ভয় পেয়ে যায়। হ্যাঁ রে বোন, বুড়িমা কি বলে গেল? সত্যি আমাদের জীবনে কোনো বড় ঝড় আসতে চলেছে না তো? দিদি, ওই বুড়িটি কি না কি বকে গেল পাগলের মতো, আর তুই সেটা বিশ্বাস করে দুশ্চিন্তা করছিস? ছাড় তো ওসব কথা। পরদিন সকালে সুমি সকাল সকাল ঘুম থেকে ওঠে। আরে বোন, তুই আজ এত সকালে ঘুম থেকে উঠেছিস? তুই তো এত সকাল করে ঘুম থেকে উঠিস না। উফ, সকাল সকাল ঘুম থেকে উঠলেও জ্বালা, না উঠলেও জ্বালা। দিদি, আমি ঠিক করেছি আজকে তোমার সাথে সবজি বিক্রি করতে যাব। মীরা সুমির মুখে এমন কথা শুনে একটু অবাক হয়ে যায়। কি, তুই সবজি বিক্রি করতে যাবে এত রোদ্দুরে? না না বোন, তোর যেতে হবে না। সুমি তার দিদির কোনো কথা না শুনে তারা দুজনেই সবজি বিক্রি করতে চলে যায়। পথে যেতে যেতে দূরে জঙ্গলের থেকে একটি আলো বেরিয়ে আসতে তারা দেখে। ওটা কিসের আলো? হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু কি হতে পারে বল দেখি। চলো না দিদি, যাই। যদি ওখানে গিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়। না না না, জঙ্গলের ভিতরে না জানি কত বিপদ লুকিয়ে আছে। কিন্তু সুমির জোড়াঝুড়িতে মীরা যেতে বাধ্য হয়। আর তারা দুজনে সেই পথ অনুসরণ করে চলতে শুরু করলো। যেতে যেতে হঠাৎ তারা একটি বিশাল গুহার সামনে গিয়ে দাঁড়ায়। ধীরে ধীরে আমার মনে হচ্ছে আলোটি ওই গুহার ভেতর থেকে আসছে। তারপর তারা দুজনে গুহার ভেতর ঢুকতেই গুহা বন্ধ হয়ে যায়। এ কি দিদি, এবার আমরা বেরোবো কি করে? না জানি এই গুহার ভিতরে কত জীবজন্তু লুকিয়ে আছে। আমি তো তোকে আগেই বলেছিলাম না যাব না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এখন যে কালে চলে এসেছি, তাহলে আমাদের সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এই বলেই তারা দুজনে আরেকটু ভিতরে যেতেই দেখলো এক সাধু বাবা গুহার ভিতরে বসে ধ্যান করছেন। সাধু বাবা, আমাদের সাহায্য করুন, এই গুহা থেকে বের হতে আমাদের সাহায্য করুন সাধু বাবা। এ কি, কারা তোমরা? এই গুহার ভিতরে প্রবেশ করলে কি করে? আর তোমরা এখানে কেন এসেছো? সাধু বাবা, আপনি আমাদের ক্ষমা করুন। আমরা যে এই গুহার ভেতর থেকে বেরোতে পারছি না, আপনি আমাদের সাহায্য